উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব ৮। কিরে বান্দি শরীরে চর্বি বেশি নাকি? ওড়না কই তোর? আমারে বডি দেখাস? কিছু আছে তোর মাঝে? পিচ্চি বোকাচন্দ্র। অভির হেয়পূর্ণ কথাগুলো আনন্দের শরীরে কাচের টুকরোর মতো বিঁধে যায়, কিন্তু তবুও সে আজ কোনো প্রতিবাদ করে না, কারণ করলেই পুরো এলাকার সামনে আবারও অভি সিন ক্রিয়েট করবে। তারপর আবারও থানা পুলিশ, অভি জেলে এবং পরিশেষে জেল থেকে বেরিয়ে তাদের বাড়িতে হট্টগোল করা। এটাই তো গত ৩ বছর ধরে হয়ে এসেছে। অভি জিপ থেকে নেমে মুন্ডিটি এক হাতে উঁচু করে ধরে, একদম জিপের সামনে গিয়ে উপরে উঠে বসে। গাড়ির হেডলাইটের হালকা আলো তার মুখের এক পাশ ছুঁয়ে যায়, অন্য পাশটা ডুবে থাকে অন্ধকারে। এক হাঁটু ভাঁজ করে হাতটা তার উপর রেখে বসে থাকে সে। ঠোঁটের কোণে হালকা একটা রেখা, যেন ভেতরে ভেতরে কিছু ভাবতে থাকে অভি, কিন্তু মুখে তার কোনো প্রকাশ নেই। চারপাশে নীরবতার মাঝেও অভির উপস্থিতি যেন আলাদা করে চোখে পড়ে। অভি এক হাত উঁচু করে আনন্দের উদ্দেশ্যে বলে, এই শেখের বেটি, এদিকে আয়। আনন্দে কপাল কুঁচকে গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। অভির কথা শুনেও না শোনার ভান ধরে থাকে সে। অভি আবারও নেশাগ্রস্ত অবস্থায় বলে, কিরে, কথা কানে যায় না? এক বুক ভারী নিঃশ্বাস ফেলে আনন্দে আওড়ালো, বর্তমানে আপনি নেশাগ্রস্ত, আমি যাব না আপনার কাছে। আনন্দের চ্যাটান চ্যাটান কথাগুলো কর্ণপাত হতেই এক লাফ দিয়ে গাড়ি থেকে নেমে পড়ে অভি। এক হাতে মুন্ডি ধরে আর এক হাতে চুল ঠিক করতে করতে একদম আনন্দের সামনে এসে দাঁড়ায় অভি। আনন্দের মুখ বরাবর দাঁড়িয়ে খুব জোরে মুখ থেকে হা মেলে বাতাস বের করে সে। কপাল কুঁচকে চোখ বন্ধ করে ফেলে আনন্দি। অভি মুখ খোলার সাথে সাথে কি বিশ্রী গন্ধ তার মুখ্য গহ্বর থেকে বেরিয়ে এসেছে, সেটা একমাত্র আনন্দি বলতে পারবে। রীতিমতো গা গুলিয়ে আসে আনন্দির। অপর প্রান্তে মুখ থেকে লালা বের করে ফেলে সে। তা দেখে এসে লুটোপুটি খায় অভি। বারে শেখের বেটি, বাহ, একে তো বড় গো সম্মান করস না, আবার থু ফেলাস। অভির তাচ্ছিল্যময় কথাগুলো শুনে আনন্দি উত্তর দেয়, সম্মান পাওয়ার মতো কাজ করলে তো দিতামই। আচ্ছা। অভি আনন্দের খুব কাছে দাঁড়িয়ে তার কোমরে খুব জোরে চিমটি কাটে। এমন অপ্রস্তুতিকর কোনো কিছু অভি করবে সেটা আনন্দি বুঝে উঠতে পারেনি, যার ফলস্বরূপ খুব জোরে অভির গালে চড় বসিয়ে দেয় সে। সেই চড় খেয়ে গালে হাত দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে অভি। রাগে যেন মস্তিষ্ক ফেটে পড়তে থাকে তার। আনন্দি বেশ কর্কশ গলায় আওড়ালো, আপনার মতো বখাটে আমি আর দুটো দেখিনি। ছোটবেলায় একটা ভুল করেছিলাম, তাও নিজের অজান্তেই। যে ইচ্ছেকৃত করেছিল তাকে তো আপনি ছেড়ে দিয়েছেন, অথচ আমি। খুব জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে আনন্দি, যেন শতজন্মের আক্রোশ সে আজ বের করে ছাড়বে। একটু দম নিয়ে আনন্দি আবারও বলে, যেখানে আমি পুরো বিষয়ের সাথে তেমন একটা জড়িয়েই ছিলাম না, সেখানে দিনের পর দিন আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, সাথে আমার পরিবারকেও। কি ক্ষতি করেছি আমরা? কেন এমন করছেন? আপনি তারই সাজা পেয়েছেন যেটা আপনি করেছিলেন। একজন খারাপ লোক আপনি। আনন্দের সম্পূর্ণ কথাটি শেষ হওয়ার আগেই তার গালেও বেশ জোরে সোরেই চড় বসিয়ে দেয় অভি, যেটা তাল সামলাতে না পেরে মাটিতে বসে পড়ে আনন্দি। আনন্দির সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে অভি। নেশাগ্রস্ত হলেও শরীরে বল তার যথেষ্ট রয়েছে। আনন্দির চুলের মুঠি টেনে ধরে অভি বলে, তোর জীবনটা আমি তেজপাতা বানাই ছাড়বো শেখের বেটি, অনেক বাড়ছস তুই। আনন্দীকে সেভাবে রেখে উঠে দাঁড়ায় অভি। 2 কদম পিছিয়ে গিয়ে আবারও আনন্দের উদ্দেশ্যে বলে, তোর জানাজা আমার হাতে উঠবে বান্দির বাচ্চা, মিলায় আনিস। জিপ নিয়ে নিজের সাঙ্গপাঙ্গদের সাথে বেরিয়ে পড়ে অভি। আনন্দী তখনও মাটিতেই বসে থাকে, 2 হাতে চোখের পানি মুছে উপরের দিকে তাকায়। আল্লাহ, এত মানুষ মরে, এই জানোয়ারটা কেন মরে না? ওকে কেন আপনি নিয়ে যাচ্ছেন না নিজের কাছে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে আনন্দি। এই অন্ধকার আচ্ছন্ন রাতে তার কান্নার আওয়াজ শোনার মতো বা তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নেই। উপরে আল্লাহ ছাড়া আনন্দীকে আর কেউ এই বখাটের হাত থেকে বাঁচাতে পারবে বলে মনেও হয় না। দিন যত যাচ্ছে অভিনামক বখাটে আনন্দের জীবনটি আরও বিষাদময় করে তুলছে। অন্ধকারে আচ্ছন্ন ঢাকা শহরটি এক আলাদা সৌন্দর্য বহন করে থাকে। সারাদিন কোলাহলে পরিপূর্ণ শহরটি নিমিষেই ফাঁকা হয়ে পড়ে থাকে এতিমের মতো। এই শহরের অলিগলিতে রয়েছে অজানা অনেক গল্প, যে গল্পগুলোর বিস্তৃত বর্ণনা তো রয়েছে বটে, তবে তার ইতি টানার মতো কেউ নেই। এভাবে একটির পর আরেকটা ঘটনার সাক্ষী হতে থাকে এই ঢাকা শহর। অভি এবং আনন্দের ঘটনাটিও ছিল ঠিক সেই রকমই। 2023 সালে এক কিশোরী এমন কিছু করেছিল যেটা পুরো বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছিল।
সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রিকা সব কিছুতেই ছিল সেই খবরটি। একটা হেডলাইন চলতো নিউজ পোর্টালগুলোতে, তবে খুব বেশি দিন সেই নিউজ এবং খবরগুলো স্থায়ী হতে পারেনি। ক্ষমতা এবং অর্থের জোরে সাদাকে কালো এবং কালোকে সাদাতে পরিণত করা হয়। লোকটি মুক্তও পায় এবং নিমিষেই সব জায়গা থেকে সেই নিউজটিও। আমাদের দেশের প্রধান সমস্যা হচ্ছে আমরা একটা নতুন কিছু পেলে পূর্বের সমস্ত কিছু ভুলে যাই, যেটা সুযোগ আশত ব্যক্তিগুলো নিয়ে থাকেন। এই নিউজটিও ছিল ঠিক সেরকমই। তারপর থেকে শুরু হয় আনন্দ এবং তার পরিবারের সর্বনাশ। কথায় রয়েছে না, কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। আনন্দী এবং অভির বিষয়টিও ঠিক সেরকমই। অভির পৌষ মাস তো আনন্দীর সর্বনাশ। এভাবেই চলছে তাদের জীবন। জিপ নিয়ে ফাঁকা ঢাকার মাঝে ছুটতে থাকে অভি এবং তার সাঙ্গপাঙ্গরা। তারাও জানে না বর্তমানে তাদের গন্তব্যটি ঠিক কোথায়। গাড়ি ছুটতে থাকে আপন গতিতে। তার মাঝেই হঠাৎ করে ব্রেক কষালে পরিপূর্ণ ধ্যানে ফিরে আসে অভি। বিগলিত মেজাজ নিয়ে সামনে তাকাতেই দেখে এক পথশিশু জিপের সামনে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। পাশ থেকে নোবেল বলে ওঠে, কিরে শালা, মরার জায়গা পাইলি না? শিশুটি কিছু না বলে শুধু কাঁপতে থাকে। অভির চোখ চলে যায় তার হাতে থাকা পলিথিন ব্যাগ ভর্তি খাবারের দিকে। হয়তো কোনো ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছে সে। অভি হাতের ইশারা করে পিচ্চি ছেলেটাকে কাছে ডাকে। ইশারা পেতেই ছেলেটি ধীরে ধীরে কাছে চলে যায়। অভি এক টান দিয়ে হাতে থাকা পলিথিন নিয়ে গন্ধ শুকে দেখে। অসম্ভব জঘন্য, হয়তো কয়েকদিনের বাসি খাবার। অভি পেছনে তাকিয়ে তার সাঙ্গপাঙ্গদের উদ্দেশ্যে বলে, গাড়িতে কিছু আছে খাওয়ার মতো? কবি মাথা চুলকাতে চুলকাতে উত্তর দেয়, ভাই 2 বোতল মাল আর পিৎজা আছে। অভি কড়া চোখে তাকিয়ে পিৎজার প্লেটার ছিনিয়ে নেয়। তারপর শিশুটির হাতে ধরিয়ে দেয়। শিশুটি খাবার নিয়ে যাবে তার আগে অভি তার হাত ধরে ফেলে। পকেট থেকে 1000 টাকার নোট বের করে বলে, আগে ডাক্তারের কাছে যা বেটা, শরীর জ্বরে কাঁপতাছে। পিচ্চিটি টাকা নিতে নিতে উত্তর দেয়, সমস্যা নাই মিয়া ভাই, আমার মায়ের কাছে গেলেই ঠিক হয়ে যামু। ছেলেটি টাকা নিয়ে হাসি খুশি মনে রাস্তা পার হয়ে যেতে থাকে। অভি তার খুশির গতি দেখে বলে ওঠে, মানুষ কষ্ট পাইলে মায়ের কাছে যায়, আমার তো শালার মাই নাই। জিপে উপস্থিত সকলে এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে পড়ে। অভি অনাথ হলেও তার মনটা দানবীরের মতো বড়। যখন প্রত্যেকেই প্রায় চুপ হয়ে থাকে তখন পাশ থেকে নোবেল একটু সাহস জুগিয়ে অভিকে বলে, চাঁদ ভাই, এখন আমরা কই যামু? আড়মোড়া দিয়ে শরীরের অলসতা দাঁড়িয়ে চোখে কালো চশমা পড়তে পড়তে অভি বলে, বিলকিসের কাছে যা। পুরান ঢাকার অলিগলি পেরিয়ে রেড লাইট এলাকার দিকে ছুটতে থাকে অভির জিপটি। রাত হলেই সেখানে মেয়ে লোকের পাশাপাশি বিলকিস রানীর মনোরম নাচ দেখতে পাওয়া যায়, যেটা দেখার জন্য সব বয়সের লোকই মদের বোতল হাতে নিয়ে পাড়ি জমায়। যে যত টাকা দেবে বিলকিস সেই রাতের জন্য তার। অবশ্য সেখানে ভদ্রলোকের কোনো সন্তানের আনাগোনা নেই। যত প্রকারের নেশাগ্রস্ত, মাতাল, চোর, ডাকাত, ছিনতাইকারী, খুনি বড় নেতাদের বিলকিসের রানীশালায় আগমন। তখন বোধহয় বিলকিসের বয়স হবে 13 বছর হবে বইকি। ঢাকা শহরে মানুষের বাসায় কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে 13 বছরের ছোট্ট বিলকিসকে নিষিদ্ধ পল্লীতে বিক্রি করে দেয় তার আপন মামা। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পায় সে। তখন অবশ্য তার নাম ছিল আশালতা, কিন্তু সে নিষিদ্ধ এলাকায় এমন নাম তো চলে না। তাই কোনো এক শহরের বিশিষ্ট বড়লোক নিষিদ্ধ পল্লীতে আশালতার শ্লীলতাহানি করে তার নাম উপাধি দেয় বিলকিস রানী। সেই থেকে আশালতা কোনো এক নিষিদ্ধ ফাঁকা রাস্তাতেই মারা যায়। এখন যে রয়েছে সে বিলকিস রানী, সহজ ভাষায় পতিতা। তার না আছে কোনো সম্মান আর না আছে সে এলাকা থেকে বের হয়ে আবারও ফরিদপুরে নিজের মায়ের কাছে ছুটে যাওয়ার কোনো উপায়। তাকে স্পর্শ তো অনেক লোকই করেছে, তবে ভালো কেউ বাসেনি। বিলকিসের সবসময় একটাই চাওয়া ছিল, সে চাঁদের বউ হবে। যেদিন থেকে চাঁদ আড্ডাখানায় যোগদান করে সেদিন থেকে বিলকিস নিজেকে আর কাউকে স্পর্শ করতে দেয় না। অবশ্য চাঁদের নীতিও রয়েছে, সে কোনো মেয়েকে স্পর্শ করে না। যতবার আসে নেচে গিয়ে দুটো কোমর দুলিয়ে চলে যায়। আজও হয়তো তার ব্যতিক্রম হবে না। অভিচাঁদ আসবে, নাচবে, তারপর আবারও বিলকিসের মনে ভালোবাসার সুপ্ত অনুভূতি জাগিয়ে চলে যাবে। রাত তখন বেশ গভীর। অভির জিপ সবেমাত্র বিলকিস রানীর কোঠার সামনে দাঁড়ায়। জিপের আওয়াজ পেতেই খোলা জায়গায় বিশাল মাচার উপরে দাঁড়িয়ে পড়ে বিলকিস রানী। ভিড় ঠেলে অভিকে আসতে দেখে 2 আঙুলের ইশারা করে অভিকে মাঝখানে ডাকে বিলকিস। অভি আসবে আর সে গান গেয়ে নাচবে না, এটা তো অসম্ভব। বিলকিস সুন্দর মতো কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে পড়ে।
হলুদ লাইটের আলোয় বিলকিসের ধনুকের ন্যায় পেটটি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায়। অভি নিজের মুন্ডু এক হাতে উঠাতে উঠাতে গাইতে থাকে, প্রেম পীড়িতের ছন্দে ময়না, প্রেম পীড়িতের ছন্দে ময়না, এমনি কোমর দোলাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, হায়রে রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। অভির সাথে সাথে তাল মেলাতে থাকে বিলকিস। সেও সুন্দর মতো নাচতে নাচতে গেয়ে ওঠে, মন বজানো রসের কথাই, মন মজানো রসের কথাই, প্রেমেরই জালে ফাঁসাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে, রসিকা আমার মন বান্ধিয়া পিঞ্জর বানাইছে। সারাটি রাত বিলকিসের সাথে সমান তালে কোমর দুলাতে অভি। তাদের দেখলে যে কেউ বলবে রাত জোটক। নাচের শেষে যেখানে হাজার হাজার মানুষ বিলকিসকে এক রাতের জন্য শয্যাসঙ্গী করতে চায়, সেখানে বিলকিস তাদের টাকা তাদের মুখের উপরে ছুঁড়ে মেরে অভির কাছে চলে আসে। চাঁদ। বিলকিসের ডাক শুনে অভির সাঙ্গপাঙ্গরা চলে যায় অন্যত্রে। জিপের সামনে দাঁড়িয়ে থাকে শুধু অভি এবং বিলকিস। কিছু কইবি নাকি বাইজি? বিলকিস হালকা হেসে অভির কাছাকাছি গিয়ে দাঁড়ায়। একমাত্র অভি তাকে বাইজি বললে সে বিন্দুমাত্র অপমান বোধ করে না, বরং আরও ভালোবাসে সেই ডাকটিকে। আমার লগে আজকে রাতটা থাকবি? জিপে বসতে বসতে অভি তার সাঙ্গপাঙ্গদের ইশারা করে জিপে ওঠার জন্য। তারপর বিলকিসকে উদ্দেশ্য করে বলে, এই চাঁদ সবার আকাশে উদয় হয় না, একমাত্র তার আকাশে উদয় হইব যে আমারে তিন কবুল কইব। চোখে কালো চশমা পরে বেরিয়ে পড়ে অভি তার জিপটি নিয়ে। ফাঁকা রাস্তায় বিলকিস শুধু তার চলে যাওয়া দেখে আর মুচকি মুচকি হাসতে থাকে। বউ তো তোর আমি হমু চাঁদ, বিলকিসের আকাশে চাঁদ উঠবই। পূর্ব দিকে সূর্যটি যেন এক নতুন সকালের বার্তা নিয়ে উঠেছে আজ। তার ঝলমল কিরণে হয়তো কেউ পুড়ে ছারখার হবে, নতুবা কেউ পরম যত্নে তার রশ্মিগুলোতে শরীর মাখবে। অবশ্য নভেম্বরের সূর্য তেমন একটা কিরণ ছড়াতে পারে না, আর না ধরণী তাতিয়ে তুলতে পারে। একটা মিষ্টি শীত শীত ভাব চারপাশে জুড়ে শরীর মন উজাড় করে দিয়ে যায়। নভেম্বরের বিকেলবেলাটা বেশ ঠান্ডা পড়ে। সিম্পল সোয়েটার শরীরে জড়িয়ে, চুলগুলো পনিটেল করে, কাঁধে ব্যাগ নিয়ে বান্ধবীদের সাথে বেরিয়ে পড়ে আনন্দী। বরাবরের মতোই 4:15-তে তার ছুটি হয়েছে। মিড শিফট হওয়াতে প্রতিনিয়ত এই সময় ছুটি হয় তার। মর্নিং শিফটে স্পেস না থাকায় মিড শিফটে ক্লাস করতে হয় আনন্দীর, যার ফলে প্রতিদিনের ভাত ঘুম নষ্ট হয় তার। ব্রেনও কেমন গরম হয়ে থাকে। কলেজ থেকে বেরেই আনন্দী দেখতে পাই বেশ কয়েকটা দূরে একটা কালো জিপ রাখা, আর একটু সামনেই V4 বাইকটি রাখা, যেটা অভির সিগনেচার বাইক। শর্ট স্লিম ফিট পাঞ্জাবি এবং মুন্ডুর সাথে সাথে বাইকটি অভি ড্যাশিং লুকে কমপ্লিট করে, একদম আলফা মেইলদের মতো। দূর হতে অভির এক ঝলক স্পষ্ট দেখতে পায় আনন্দী। দেখে কপাল কুঁচকে বলে, বখাটে। অভিকে দেখেও না দেখার ভান ধরে একটা রিক্সা নিয়ে উল্টো দিকে হয়ে যেতে থাকে সে। আনন্দীকে যেতে দেখে অভি বলে, বান্দি কামটা করলো কি, চাঁদরে ইগনোর করলো, ওরে এবার সত্যি সত্যি খাঁচায় ভরতে হইব।